আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এটা হলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে আজকের সাবজেক্টটা হইল বন্যা এবং কালামানিক। আসলে দুঃখের বিষয়, বাংলাদেশের সাবেক একজন বিচারপতির নামের সাথে আমি কালামানিক কেন লাগাইলাম, নিজেকেই এটা নিজের কাছে এটা খারাপ লাগে। তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি, কেন সবাই বলে মানুষ যখন নির্যাতিত হয় তখন একজন রাজার নামকে মানুষ ভুলে যায়, ভুলে গিয়ে তার নামের সাথে ফেরাউন যুক্ত করে। ফেরাউন তো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, রাজাকে ফেরাউন বলা হয়, কিন্তু একটা ব্যক্তি যেহেতু বেশি জালিম ছিল এই জন্য তাকেই ফেরাউন বলে গালি দেওয়া হয় বা অভিযুক্ত করা হয়। সেম এরকম কর্মকাণ্ড এই শামসুদ্দিন মানিক সাহেবের। মানিক সাহেব ধরা খাইছেন সিলেটের কানাইঘাটের ডুমা সীমান্ত এলাকায়। তিনি ওখানে কারোর সাথে কন্ট্যাক্ট করেছিলেন, তিনি ওখানে কারো কন্ট্যাক্টে ছিলেন, কন্ট্যাক্ট করে তিনি বর্ডার ক্রস করেছিলেন 60-70 লক্ষ টাকা হয়তো। কিন্তু তিনি বলছেন কার সাথে এত সস্তা যে বর্ডার ক্রস করা যায় তা তো আমরা জানি না। উনি 15,000 টাকায় কার সাথে কন্ট্যাক্ট করেছেন বর্ডার ক্রস করে দিবে, তো ওরা দিয়েছে বর্ডার ক্রস করে। কিন্তু বর্ডার ভারতে নিয়ে যাওয়ার পর ভদ্রলোকটাকে ছেলেরা যারা নিয়ে বর্ডার ক্রস করাইছে তারা কিছু পিটছে, মারামারি করছে, মারছে তাকে কিছু। মারামারি করার পরে তার কাছে যে 70 লক্ষ টাকা ছিল ওটা চিন্তাই করছে, মোবাইল নিছে, সব কিছু ওরা নিয়ে নিছে। তারপরে যে কীভাবে সেনাবাহিনীর হাতে পড়লো এইটা আর আমরা কেউ জানি না, এখন পর্যন্ত জানি না। ওসব কিছু হয়তো ভালো করে ভিডিও দেখলে, ফেসবুক ভালো করে ঘাটলে হয়তো পাওয়া যাবে। এই ওসব বিভিন্ন ধরনের ভিডিও আসছে এখন। আমার দুঃখের বিষয় হইল এটা, বাংলাদেশের প্রধান বিচারপতি দলীয়ভাবে খুবই বিজ্ঞ একজন মানুষ এবং আদর্শবান মানুষ, নিজেকে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ না হয় একজন সেরা মানুষ হিসাবে উনি দেখাতে চেয়েছেন জগৎবাসীকে, এবং তার যা ইচ্ছা তাই তিনি করেছেন। অবশ্যই তার মতে তিনি মানুষের জন্য ভালো করেছেন। এত বড় মাপের মানুষ যদি তিনি হয়ে থাকেন তাহলে তিনি আইনি মোকাবিলা করতেন। তিনি এই গরু চুরের মতো বেঁধে রাখছে ওরা, তিনি কেন গরু চুরের মতো পালাতে যাবেন? এই জিনিসটাই আমার কাছে খারাপ লাগছে। আমি যখন বড় কোনো ব্যক্তিকে, মহান কোনো ব্যক্তিকে তার শেষ কৃতকলাপের কারণে অবহেলিত দেখি তো খুবই মর্মাহত হই। সালমান এফ রহমান বাংলাদেশের ব্যবসার খাতে, অর্থনৈতিক খাতে খুবই শ্রেষ্ঠ মানুষ এবং সেরা মানুষ ছিলেন, বা আমরা যার নাম শুনতাম মনে করতাম আমাদের সৌভাগ্য যে আমাদের দেশে এত বড় ব্যবসায়ী, তো জটিল ব্যবসার সাথে জড়িত তিনি এরকম ভদ্রলোক আছেন। কিন্তু তিনি যখন মাঝির বেশে ধরা খাইলেন, নিজে কি খারাপ লাগলো? তিনিও আইনের সংবিধানের সম্মুখীন হতেন। তারা আসলে সবাই মনে করছে তারা পাপ করছে, ধরা খাইলেই তাদেরকে মারা হবে, এইটা তারা মনে করছে। অবশ্যই তো অসুবিধা কি? আপনি তো ভালো করেছেন, আপনি জাতিকে ধরা খাইয়ে প্রচার করবেন আপনি ভালো করেছিলেন, কিন্তু মানুষ আপনাকে হত্যা করেছে ভুল বুঝে, হত্যা করেছে আপনাকে জুলুম করে। এইটা বুঝাইতে দেন দুনিয়া। আপনি তো বাঙালিদেরকে বদনাম করে গেলেন। যেমন শেখ হাসিনা সবাইকে ছেড়ে পলায়ন করলেন, উনি যদি পলায়ন না করে সঠিকভাবে দাঁড়িয়ে যেতেন বেগম জিয়ার মতো, তাহলে বাঙালির সম্মান বাড়তো, বলে বাঙালির চুর চামার না, এইটাই হইতো। আজকে মানিক আপনি বিচারপতি হয়ে এরকম করলেন, এই বিগত 50 বছরে তো এরকম কোনো বাংলার শ্রেষ্ঠ সন্তানদের দ্বারা এরকম কর্মকাণ্ড হয় নাই। শেখ মুজিব পালিয়েছিলেন ঠিক আছে, উনি যদি না পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধের জন্য দাঁড়িয়ে যেতেন তাহলে সে ইতিহাসটা তো পাওয়ারফুল হতো। তো এরকম হয় নাই। শেখ হাসিনাও উনি সবসময় বলতেন পালিয়ে যাবেন না, উনি তার যাওয়ার জায়গা নেই, কিন্তু অবশেষে পালিয়ে গেলেন। কিন্তু মানিক, বেনজির, এই যে কয়েকটা লোক, আজিজ, হারুন, ওরা যে এই অবস্থায় এই সিচুয়েশনে পড়ছে, এত ছোট মন মানসিকতার মানুষ নিয়ে রাজনীতি, দেশ পরিচালনা কীভাবে হয়? বন্যার এই সিচুয়েশনের মধ্যে বাংলাদেশের সব দিকে এখন বন্যার একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারত কোন দিকে পানি ছাড়ে কেউ জানে না। ফারাক্কার বাঁধ ছেড়ে দিলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব ধ্বংস হয়ে যাবে। যদি সিলেট ডাউকের এদিকে পানি ছাড়ে তাহলে সিলেট ধ্বংস হয়ে যাবে। যদি সুরমা কুশিয়ারার
বরাক নদীর বাঁধ ছাইড়া দেয় তাহলে পুরা সিলেট ধ্বংস হয়ে যাবে, কোন দিকে যে কী করবে, এই একটা আতঙ্কের মধ্যে আমরা দিন কাটাচ্ছি। এইরকম একটা প্রতিবেশী, যে প্রতিবেশীটা সবসময় সুযোগ সুবিধা চায়, বাঙালিদের বাংলাদেশকে সে স্বীকৃতি দেয় না, সে আসলেই একদম লেনদুবদর্জি ছিল। এই সিচুয়েশনটা মাথায় রেখেই আসলে আমার মনে, আমরা প্রবাসীদের মনে শান্তি নেই, কাজে মন বসে না। দেশের কথা ভাবলে এরকম এইরকম বাটপারদের কথা মনে আসে। তো ওরা কীভাবে আমাদের শীর্ষস্থানীয় পদে বিরাজমান ছিল এতটা বছর, এরা কীভাবে আমাদেরকে শাসন করলো, আশ্চর্য লাগে আসলে। এই জন্যে আমি মর্মাহত। এই জিনিসটা মানিক যেভাবে ধরা খাইছে, আনন্দিত আমি নয়। আমি মানুষের খারাপ অবস্থার সময় আমি খুশি হই না। আমার কাছে আক্ষেপ হয় যে লোকটা যখন পলায়ন করবে তাহলে সম্মানের সহিত পলায়ন করতো, একটা বিমান ভাড়া নিয়ে চলে যাইতো, বা হয়তো এমনভাবে কোটি টাকা খরচ করে পলায়ন করতো। হঠাৎ আমরা শুনতে পাইতাম সিঙ্গাপুর চলে গেছে, তাদের সম্মানের সহিত যাইতো, বা কারোর কাছে রাজনৈতিক আশ্রয় নিতে, কোনো জাতিসংঘের এমবিসিতে ঢুকতো। জাতিসংঘের দূতাবাসে ঢুকলে, জাতিসংঘের অফিসে ঢুকলে তো আপনাকে কেউ কিছু করতে পারবে না, আইনের মোকাবিলা করবেন, অসুবিধা কি? আপনার সাথে সাথে তো আপনাকে ফাঁসি দিবে না কেউ। ভাই কেন এত ভয় পান? আর এত যখন ভয় পান তাহলে এত অপকর্ম কেন করলেন? আর এই বয়সে মরলেও তো কিচ্ছু না রে ভাই, যা হবার তো হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হইল, একটা গুজব নিউ ইয়র্ক পেজ নামে একটা গুজব ছড়িয়েছে যে নোয়াখালীতে এত মানুষ মারা গেছে, কুমিল্লায় এত মানুষ মারা গেছে, ফেনীতে এত শত মানুষ মারা গেছে। আর এইটারে আমাদের পরিচিত কিছু আইডি শেয়ার করতেছে মানুষের মাঝে। কি বলবো, এই ফেসবুকের মাধ্যমে একটা আন্দোলন হলো, দেশে স্বৈরাচার বিদায় হলো। আর এই আন্দোলনের মধ্যেই কিছু মানুষ এরকম আছে, এই ফেসবুকের মধ্যে এরকম আছে যে গুজবগুলো ওরা বুঝে না। এই ভিডিওটা এরকম প্রচার করতেছে। অলরেডি একজনে যমুনা টিভির লোগো ইউজ করে এডিট করছে যে যমুনার খবরে এটা 400 এতজন মানুষ মারা গেছে, 500 এতজন মানুষ মারা গেছে। এই সময় আমি যমুনায় লাইভ টিভিতে দেখলাম ফেনীতে একজন লোক মারা গেছে। আমি একটা পোস্টও দিয়েছি ফেসবুকে। এই কাজগুলো মানুষ করে কি জন্য? আচ্ছা, ওরা যে ফেক আইডিগুলো যেটা করতেছে ওইটা তো ঠিক আছে, কিন্তু আপনার মতো যারা সহজ আইডি, যেগুলো সরল আইডি, আপনারা কীভাবে না বুঝে শেয়ার করে দেন? হ্যাঁ, আপনারা আরও হুঁশিয়ার হন। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, এই এলাকার মানুষের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ আপনারা সাহস রাখেন। আজকালের 2 দিনের ভিতরে ইনশাল্লাহ বৃষ্টি থেমে যাবে, পানিও কমে যাবে, বন্যা দূর হয়ে যাবে। ইনশাল্লাহ আমাদের তেমন ক্ষতি জানি আমরা, যারা কষ্ট করেছেন, যারা তাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু ত্রাণ এত পর্যায়ে পৌঁছেছে যে ইনশাল্লাহ ত্রাণ বন্টনের সুবিধা হইলেই কোনো ধরনের আর সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। তারপরেও এত জটিল একটা বন্যা হইল, মাথার উপরে দিয়ে পানি গেল, লক্ষ লক্ষ লোক যেখানে মরে যাওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। আমি একটা পোস্টে দেখেছি, উনি লিখেছেন, সঠিক কথা লিখেছেন, যে সময় কোনো জালিমের অধপতন হয়, ফেরাউন, নমরুদ, এগুলোর কথা বলে উনি পোস্টে লিখেছেন। তো এরপরে বৃষ্টি হয় দেশে, কয়েকদিন 40 দিন পর্যন্ত বৃষ্টি থাকে। এরপরে আল্লাহ তাআলা জমিনকে সবুজ এবং জরখেজ, মানে খুবই মানে জমিনকে খুবই উর্বর করে দেন আল্লাহ তাআলা এই মেঘ বৃষ্টি দিয়ে। হয়তো আল্লাহ তাআলা ভালো কিছু রেখেছেন। ইনশাল্লাহ আমরা ভয় পাবো না, আমরা ভয় পাওয়ার জাতি না। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।